নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টার এর যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি সাবজেক্ট আছে তার যে 4 নম্বর চ্যাপ্টার বা ইউনিট 4 ফুয়েলস অ্যান্ড লুব্রিকেন্ট বা কেমিস্ট্রি অফ ফুয়েল অ্যান্ড লুব্রিকেন্ট, তো এই চ্যাপ্টারটা আজকে শুরু করা হবে। তো তোমরা অনেকেই জানো যে আমরা অলরেডি কেমিস্ট্রির ফুল সাজেশন অর্থাৎ সমস্ত চ্যাপ্টার নিয়ে একটা সাজেশন পাবলিশ করেছি, তোমরা অনেকেই সেটা পারচেজ করেছো। যারা এখনও সে ব্যাপারে জানো না, ডেসক্রিপশন চেক করতে পারো, সেখানে রিভিউ ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অন্যান্য বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, আজকে ফুয়েলস অ্যান্ড লুব্রিকেন্ট চ্যাপ্টারটা শুরু করা হবে। তো খুব ইম্পর্টেন্ট এবং সহজতম একটা চ্যাপ্টার, যাদের অন্যান্য চ্যাপ্টার একটু কঠিন মনে হয় এই চ্যাপ্টারটাকে অবশ্যই ভালো করে পড়বে। এটা একটা স্কোরিং চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টার থেকে নাম্বার তোলাটা বেশ সহজ। তো যাই হোক, এখানে আজকের প্রথম যে প্রশ্ন দেখো, খুবই পরিচিত একটা প্রশ্ন, হয়তো মাধ্যমিকেও তোমরা অনেকে পড়ে এসছো, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর কনস্টিটিউয়েন্ট অফ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি যেটা আছে তার উপাদানগুলো কি কি। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। তো এখানে অপশান বলা হচ্ছে প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, অল অফ দ্য অ্যাবোভ। তো এখানে অ্যান্সার হবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবোভ। অর্থাৎ এলপিজি এর মধ্যে প্রোপেন থাকে, বিউটেন থাকে, আইসোবিউটেন থাকে, আরও দু একটা জিনিস থাকে। তো এটা অবশ্যই তোমরা মনে রাখবে। তবে আরেকটা জিনিস এখানে অবশ্যই মনে রাখবে, মেইন কনস্টিটিউয়েন্ট যদি বলা হয় যে সব থেকে বেশি পরিমাণ কোনটা থাকে, তাহলে সেটা হবে বিউটেন। এটাও যেন তোমাদের মনে থাকে। তো এখানে এক্সপ্লেনেশনটা একটু পড়ে নাও, আশা করি আরও ভালো বুঝতে পারবে। এখানে কি বলা হচ্ছে যে প্রোপেন, বিউটেন অ্যান্ড আইসোবিউটেন আর দ্য কনস্টিটিউয়েন্ট অফ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস অর এলপিজি। এলপিজি ইজ নোন টু বি অ্যান এক্সট্রিমলি ফ্লেমেবল। এটা খুবই হাইলি একটা ফ্লেমেবল গ্যাস, খুব তাড়াতাড়ি এটা জ্বলে ওঠে। অ্যান্ড মিক্সচার অফ অল দিস হাইড্রোকার্বন, অর্থাৎ এই যে তিনটে হাইড্রোকার্বন বলা হলো, এই তিনটে হাইড্রোকার্বন বা আরও দু একটা জিনিস থাকে, সেগুলো পরে আরও জানতে পারবে, এর মিশ্রণ হচ্ছে এলপিজি। এই জন্য এখানে অপশান ডি হয়ে গেল রাইট আনসার। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইজ কনসিডার্ড ফর ক্যালকুলেটিং শিটেন নাম্বার। শিটেন নাম্বার ক্যালকুলেশনের জন্য কোনটাকে কনসিডার করা হয়? শিটেন নাম্বার মানে কোনো একটা ডিজেল জ্বালানির মান নির্ণায়ক একটা নাম্বার, ঠিক? সেই নাম্বারটা যত বেশি হবে সেই জ্বালানির মান তত ভালো হবে, এরকম একটা ব্যাপার। তো এখানে অপশান কি আছে দেখো, অপশান এতে বলা হচ্ছে এন বিউটেন, অপশান বি হচ্ছে এন হেক্সেন, অপশান সি আইসো অকটেন, অপশান ডি হচ্ছে সিটেন মলিকুল। তো এখানে আনসার হবে অপশান ডি, সিটেন মলিকুল। সিটেন মলিকুলের নাম্বারটাই হচ্ছে সিটেন নাম্বার। তো এটা আরও ভালো বুঝতে পারবে, এখানে এক্সপ্লেনেশনটা একটু দেখো তাহলে। তো এখানে কি বলা হচ্ছে দেখো, এক্সপ্লেনেশন, যে সিটেন যার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে এটা C16H34 ইজ এ স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এটা হচ্ছে একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা বাংলায় বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। দ্যাট হ্যাজ ভেরি শর্ট ইগনিশন ল্যাগ, মানে খুব কম টাইমে এটা জ্বলে ওঠে, শর্ট ইগনিশন ল্যাগ অ্যাজ কম্পেয়ার টু এনি কমার্শিয়াল ডিজেল ফুয়েল। এটা অবশ্যই মনে রাখবে যে সিটের নাম্বারটা হচ্ছে ডিজেল জ্বালানির ক্ষেত্রে মান নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। ইটস সিটেন নাম্বার 100। তো সিটেনের সিটেন নাম্বার 100, ঠিক আছে। সিটেন নাম্বার ইজ দ্য পার্সেন্টাইল অফ সিটেন ইন এ মিক্সচার অফ সিটেন অ্যান্ড আলফা মিথাইল ন্যাপথ্যালিন। এইটা অবশ্যই মনে রাখবে যে সিটেন এবং আলফা মিথাইল ন্যাপথ্যালিন এর মিশ্রণের মধ্যে কত পার্সেন্ট সিটেন আছে সেটাই সিটেন নাম্বার। অর্থাৎ কোনো ডিজেল জ্বালানির মধ্যে দেখা গেল 30% আলফা মিথাইল ন্যাপথ্যালিন আছে আর 70% সিটেন আছে, তাহলে তার সিটেন নাম্বার হবে 70, ঠিক আছে। এই টোটাল 100-এর মধ্যে কত পার্সেন্ট সিটেন আছে সেটাই হচ্ছে তার সিটেন নাম্বার। আর সিটেন নাম্বার হচ্ছে ডিজেল ফুয়েলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটাও মনে রাখবে। তার কারণ হচ্ছে পরের প্রশ্নটা দেখো, তাহলে বুঝতে পারবে সিটেন এবং অকটেন নাম্বারের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যায়। এই জন্য এখানে কী হচ্ছে দেখো, এখানে আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইজ কনসিডার্ড ফর ক্যালকুলেটিং অকটেন নাম্বার। তো অকটেন নাম্বারের জন্য কোনটাকে কনসিডার করা হয়? এখানে দেখো অপশান আছে এন হেপটেন, এন হেক্সেন, আইসো অকটেন, আইসো বিউটেন। তো এখানে অ্যান্সার হবে অপশান সি, আইসো অকটেন। এখানে এক্সপ্লেনেশন দেখো, আরও ভালো বুঝতে পারবে। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে যে
The octane number of a fuel is numerically taken as percentage of isooctane in a mixture of isooctane and N-heptane. এইটা মনে রাখবে। সিটেন নাম্বারের ক্ষেত্রে যেমন দেখলে সিটেন এবং আলফা মিথাইল ন্যাপথালিন এর মিশ্রণ, আর অক্টেন নাম্বারের ক্ষেত্রে আইসোঅক্টেন এবং N-হেপটেন, এর মধ্যে কত পার্সেন্ট অক্টেন আছে সেটাই হচ্ছে অক্টেন নাম্বার। ঠিক আছে, অর্থাৎ এটা দেখা গেল 20 ভাগ যদি N-হেপটেন থাকে আর 80 ভাগ যদি আইসোঅক্টেন থাকে, তাহলে তার অক্টেন নাম্বার হচ্ছে 80। তো এখানে দেখো লেখা হয়েছে যে দ্য অক্টেন নাম্বার অফ আইসোঅক্টেন, অর্থাৎ কোনো জ্বালানিতে কোনো ফুয়েলে যদি 100 ভাগ আইসোঅক্টেন থাকে এবং কোনো রকমভাবে N-হেপটেন না থাকে, তখন তার অক্টেন নাম্বারটা 100 হবে। আর দেখো সেক্ষেত্রে N-হেপটেনটা হচ্ছে 0। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। মানে এই যে অক্টেন নাম্বার এবং সিটেন নাম্বার, এই দুটোর মধ্যে একটা আসা খুবই চান্স আছে। তারপর 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড রেডিলি গোজ আন্ডার দ্য প্রসেস অফ নকিং। তো দেখো নকিং মানে হচ্ছে এক ধরনের জার্কিং বা এক ধরনের শব্দ, যেটা জ্বালানির গুণমানের কারণে কোনো একটা ইঞ্জিনে এক ধরনের বিশেষ শব্দ হয়, সেটা হচ্ছে নকিং। তো সেটা পরে আরও বিস্তারিত জানতে পারবে। তো এখানে যে অপশান আছে কি বলা হচ্ছে যে 2 ইথাইল বিউটেন, N-হেপটেন, বেনজিন, টলুইন। তো এখানে আমি খুব সহজে একটা বিষয় বলে দিই যে এই যে N-হেপটেন না, N-হেপটেনটা হচ্ছে কি ইজ এ স্ট্রেট চেন হাইড্রোকার্বন হুইচ নক্স রেডিলি, মানে এই N-হেপটেনের পরিমাণ যত বেশি থাকবে কোনো জ্বালানিতে, সেই জ্বালানি ব্যবহার করলে ইঞ্জিনের মধ্যে নকটা বেশি হবে। ঠিক আছে, অ্যান্ড হেয়ার ইটস অক্টেন নাম্বার ইজ 0, এই জন্য এর অক্টেন নাম্বার 0। আর কি বলছে প্রেজেন্স অফ স্ট্রেট চেন হাইড্রোকার্বন ইন গ্যাসোলিন রিডিউস ইটস রেট অফ কম্বাশন। N-হেপটেনের পরিমাণ যত বেশি থাকবে তার কম্বাশনটা তত কম হবে, দহন তত কম হবে, পুড়বে কম। ঠিক আছে, তো একটু আগে যেটা অক্টেন নাম্বারের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কোনো জ্বালানিতে অক্টেন আর N-হেপটেনের যে মিশ্রণ, তার মধ্যে অক্টেনের পরিমাণ যত বেশি থাকবে তার অক্টেন নাম্বার তত বেশি, আর অক্টেন নাম্বার যত বেশি সেটা তত ভালো জ্বালানি। আর অক্টেন নাম্বার কম মানে তার মধ্যে N-হেপটেনের পরিমাণ বেশি। N-হেপটেনের পরিমাণ বেশি থাকলে সেটা আরও খারাপ জ্বালানি, সেটা দহনে আরও দেরি হবে, তার জন্য নকিং হবে। ঠিক আছে, তো এখানে তোমরা আনসারটা দেখতেই পাচ্ছ যে অপশন বি, হ্যাঁ, N-হেপটেন, অর্থাৎ N-হেপটেনের জন্যই সাধারণত N-হেপটেনের পরিমাণ যত বেশি হবে কোনো ইঞ্জিনে নকিং তত বেশি হবে। তো 5 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে এ গ্যাসাস ফুয়েল হুইচ ইজ অলসো ইউজড অ্যাজ সোর্স অফ হাইড্রোজেন, মানে কোন গ্যাসীয় জ্বালানি যেটা হাইড্রোজেনের উৎস হিসাবে ব্যবহার হয়। তো এখানে কি বলা হচ্ছে যে অপশন এ আছে ওয়াটার গ্যাস, অপশন বি প্রডিউসার গ্যাস, অপশন সি কোল গ্যাস, অপশন ডি ন্যাচারাল গ্যাস। তো এখানে অপশন ডি আনসার হচ্ছে ন্যাচারাল গ্যাস, যেটা একটা গ্যাসাস ফুয়েল এবং যেখান থেকে হাইড্রোজেন মানে উৎপাদন করা যায়। তো এখানে এক্সপ্লেনেশন দেখো কি বলা হচ্ছে ন্যাচারাল গ্যাস ইজ ওয়াইডলি ইউজ অ্যাজ এ সোর্স অফ হাইড্রোজেন। ঠিক আছে, এখান থেকেই তোমাদের ক্লিয়ার হচ্ছে যে ন্যাচারাল গ্যাস থেকে হাইড্রোজেন উৎপাদন করা যায়। হাইড্রোজেন গ্যাস নিডেড টু ম্যানুফ্যাকচার ফার্টিলাইজার, যেটা ফার্টিলাইজার ম্যানুফ্যাকচার বা সার তৈরির জন্য ব্যবহার হয়। অ্যান্ড হাইড্রোজেন প্রোডাকশন ফ্রম ন্যাচারাল গ্যাস ইজ ডান বাই পার্শিয়াল অক্সিডেশনের মাধ্যমে এটা করা হয়। ন্যাচারাল গ্যাস ইজ ইউজড অ্যাজ স্টার্টিং ম্যাটেরিয়াল ফর ভ্যারিয়াস ফার্টিলাইজার্স, বিভিন্ন ফার্টিলাইজার বা বিভিন্ন রকম সার তৈরিতে স্টার্টিং ম্যাটেরিয়ালস হিসাবে ন্যাচারাল গ্যাস ব্যবহার করা হয়। তারপরের প্রশ্ন দেখব আমরা 6 নম্বরে কি বলা হচ্ছে যে ইন প্রক্সিমেট অ্যানালিসিস হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ডিটারমাইন্ড। প্রক্সিমেট অ্যানালিসিসে কোনটা ডিটারমাইন করা হয়। অপশন এ বলা হচ্ছে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন, অপশন বি পার্সেন্টেজ অফ ময়েশ্চার কন্টেন্ট, অপশন সি পার্সেন্টেজ অফ নাইট্রোজেন, অপশন ডি নান অফ দিস। তো এখানে এক্সপ্লেনেশন দেখো, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। কি বলা হচ্ছে যে দ্য প্রক্সিমেট অ্যানালিসিস ইজ অলসো কল্ড অ্যাজ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। ইট ইজ ইউজড টু ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ময়েশ্চার কন্টেন্ট, ভোলাটাইল ম্যাটার, অ্যাশ কন্টেন্ট অ্যান্ড ফিক্সড কার্বন ইন কোল। অর্থাৎ কোনো একটা কোল বা কয়লার মধ্যে কত পার্সেন্ট ময়েশ্চার আছে বা জলীয় বাষ্প আছে বা জলীয় অংশ আছে,
বা ভোলাটাইল ম্যাটার আছে, যেগুলো উদ্বায়ী পদার্থ, যেগুলো উড়ে যায়, অ্যাশ কন্টেন্ট বা ছাই টাইপের কি আছে, সেইগুলোকে অ্যানালিসিস করাটাকেই বলা হচ্ছে প্রক্সিমেট অ্যানালিসিস। তাহলে এখানে যে অপশন অনুযায়ী দেখতে গেলে অপশন বি এটা হচ্ছে মেন, ময়েশ্চার কন্টেন্টটাই মেনলি অ্যানালিসিস করা হয়, যে কোনো জ্বালানির মধ্যে, জ্বালানি বলতে মেনলি কয়লার মধ্যে কতটা ময়েশ্চার কন্টেন্ট আছে, কত পার্সেন্ট, সেটাই হচ্ছে প্রক্সিমেট অ্যানালিসিস এর ব্যাপার। তারপর 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভিসকোসিটি ইন্ডেক্স ইজ মেজার ফর চেঞ্জ অফ ভিসকোসিটি উইথ চেঞ্জ ইন টেম্পারেচার, প্রেশার, ভলিউম, অল অফ দিস। অর্থাৎ ভিসকোসিটি ইন্ডেক্সটা নিচের কোনটার পরিবর্তনের ফলে পরিবর্তন হয় বা তার ভিসকোসিটিটা পরিবর্তন হয়। তো এখানে এক্সপ্লেনেশনটা আমরা দেখি, যেখানে বলা হচ্ছে যে এক্সপ্লেনেশনটা যে কী বলা হচ্ছে এখানে, দ্য ভিসকোসিটি ইন্ডেক্স, সংক্ষেপে বলা হচ্ছে ভিআই, ইজ অ্যান আরবিটারি ইউনিটলেস মেজার অফ এ ফ্লুইডস চেঞ্জ ইন ভিসকোসিটি রিলেটিভ টু টেম্পারেচার। অর্থাৎ কোনো একটা ফ্লুইড বা লিকুইডের ক্ষেত্রে তাপমাত্রার কতটা পরিবর্তন হলে ভিসকোসিটির কতটা পরিবর্তন হবে, তার যে রেশিও, সেটাই হচ্ছে ভিসকোসিটি ইন্ডেক্স। তো এখানে কি বলা হচ্ছে, ইট ইজ মোস্টলি ইউজ টু ক্যারেক্টারাইজ দ্য ভিসকোসিটি টেম্পারেচার বিহেভিয়ার, ভিসকোসিটি ভার্সেস টেম্পারেচার যে বিহেভিয়ার, সেটাকে ক্যারেক্টারাইজ করার জন্য এটা ব্যবহার করা হয়। অফ লুব্রিকেটিং অয়েল, যে কোনো লুব্রিকেটিং অয়েলের ক্ষেত্রে, লুব্রিকেটিং মানে পিচ্ছিলকারক কোনো একটা অয়েল, যেমন ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মোবিল যেটাকে বলে। দ্য লোয়ার দ্য ভিআই বা ভিসকোসিটি ইন্ডেক্স ইজ দ্য মোর ভিসকোসিটি ইজ অ্যাফেক্টেড বাই চেঞ্জ ইন টেম্পারেচার। অর্থাৎ যত ভিসকোসিটি ইন্ডেক্স যত কম হবে, সেটা তাপমাত্রার পরিবর্তনের ফলে তার ভিসকোসিটি বেশি অ্যাফেক্টেড হবে, তার ভিসকোসিটির পরিবর্তনটা বেশি হবে বা ক্ষতিগ্রস্ত হবে। তো এখানে অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ অপশান এ, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে টেম্পারেচার। অর্থাৎ একবারে সংক্ষেপে যদি বুঝতে চাও, এটা কি, যে ভিসকোসিটি ইন্ডেক্স ইজ দ্য মেজার ফর দ্য চেঞ্জ অফ ভিসকোসিটি উইথ চেঞ্জ ইন টেম্পারেচার। অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনের ফলে তার কতটা ভিসকোসিটির পরিবর্তন হয়। ভিসকোসিটি মানে হচ্ছে সান্দ্রতা, যেটা তোমরা ফিজিক্সের চ্যাপ্টারেও পড়েছো, যে প্রপার্টিস অফ ম্যাটার চ্যাপ্টারে আছে, সেখানে পড়েছো, এই জন্য এখানে আমি আর বিস্তারিত বলছি না। তো সেই তাপমাত্রার পরিবর্তনের ফলে ভিসকোসিটির কতটা পরিবর্তন হয়, সেটাই হচ্ছে ভিসকোসিটি ইন্ডেক্স। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য হাইয়েস্ট ক্যালোরিফিক ভ্যালু। এখানে যে 4টে অপশনে 4টে গ্যাস আছে, এর মধ্যে কার ক্যালোরিফিক ভ্যালু সব থেকে বেশি। অপশন এ হচ্ছে কোল গ্যাস, ওয়াটার গ্যাস, প্রডিউসার গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো এখানে এক্সপ্লেনেশন দেখো, সব কিছু বুঝে যাবে এখানে, যে কি বলা হচ্ছে, দ্য ক্যালোরিফিক ভ্যালু অফ কোল গ্যাস ইজ 18 থেকে 20 মেগাজুল পার মিটার কিউব। ওয়াটার গ্যাসের ক্ষেত্রে 11 মেগাজুল পার মিটার কিউব, প্রডিউসার গ্যাসের ক্ষেত্রে 5.8 মেগাজুল পার মিটার কিউব। তাহলে এখানে বুঝতে পারছো কোল গ্যাস, অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার। মানে এখানে যে গ্যাসগুলো আছে তার মধ্যে কোল গ্যাসের ক্যালোরিফিক ভ্যালু সব থেকে বেশি, বা জ্বালানি হিসাবে সব থেকে ভালো কোল গ্যাস, ঠিক আছে। আর কার্বন ডাইঅক্সাইড তো কোনো ক্যালোরিফিক ভ্যালুই নাই, এটা নিজে থেকে জ্বলতেই পারে না, বরঞ্চ নেভাতে সাহায্য করে। তারপর 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অকটেন নাম্বার ইজ রিলেটেড টু হুইচ অফ পেট্রোলিয়াম প্রোডাক্ট। অকটেন নাম্বার কার সাথে সম্পর্কিত। অপশান এ ডিজেল অয়েল, অপশান বি পেট্রোল, অপশান সি লুব্রিকেটিং অয়েল, অপশান ডি কেরোসিন। তো এখানে অ্যান্সার হবে পেট্রোল। আমি একটু আগেও বলছিলাম আজকে প্রথম দিকেই। তো পেট্রোলের গুণমান যাচাই করার জন্য অকটেন নাম্বার দেখা হয়, আর ডিজেলের ক্ষেত্রে সিটের নাম্বার দেখা হয়। এটা অবশ্যই মনে রাখবে, এখানে লেখাও আছে দেখো, অকটেন নাম্বার ইজ রিলেটেড টু পেট্রোল অ্যান্ড সিটের নাম্বার ইজ রিলেটেড টু ডিজেল। তারপর 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হুইচ ভ্যারাইটি অফ কোল কন্টেইনস হাইয়েস্ট পার্সেন্টেজ অফ কার্বন। এখানে যে কোলের যে ভ্যারাইটিগুলো আছে 4টে, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট, এর মধ্যে কোনটাতে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ কার্বন, অর্থাৎ কোনটাতে কার্বনের পরিমাণ সব থেকে বেশি।
তো এখানে এক্সপ্লেনেশনটা দেখো, সবটা জানতে পারবে, অন্য কোনো রকমভাবে প্রশ্ন আসলেও অ্যান্সার দিতে পারবে। তো এখানে কি বলা হচ্ছে যে দ্য র্যাঙ্ক অফ কোল ইজ বেসড অন দ্য অ্যামাউন্ট অফ প্ল্যান্ট কনভার্টেড ইন্টু কার্বন বেসড অন 4 টাইপস অফ কোল আর জেনারেটেড। অ্যান্থ্রাসাইটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ 90% কার্বন থাকে, বিটুমিনাস যে কোল তার মধ্যে 70%, তারপর লিগনাইটের মধ্যে 40%, পিটের মধ্যে 28%। তাহলে এখানে তোমাদের কাছে ক্লিয়ার যে অ্যান্থ্রাসাইট হ্যাজ হাইয়েস্ট পার্সেন্টেজ অফ কার্বন। তাহলে সব থেকে বেশি হাইয়েস্ট কার্বন থাকছে কোথায়? অ্যান্থ্রাসাইটের মধ্যে, এবং লোয়েস্ট হচ্ছে কি, লোয়েস্ট কার্বনের পরিমাণ হচ্ছে কি পিট এর মধ্যে। এটা অবশ্যই মনে রাখবে। তারপর 11 নম্বর প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দ্য কমন নেম অফ পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামের কমন একটা নাম আছে, সেটা কি? এখানে অপশান হচ্ছে ব্লু গোল্ড, ইয়েলো গোল্ড, ব্ল্যাক গোল্ড, নন অফ দিস। তো এখানে এক্সপ্লেনেশন দেখো, সব ক্লিয়ার হবে যে ব্ল্যাক গোল্ড ইজ দ্য কমন নেম ফর পেট্রোলিয়াম অ্যাজ ইট ইজ এ ভাইটাল এনার্জি সোর্স and its byproducts are valuable to further crude petroleum gleams black in color. Therefore, it is known as black gold. পেট্রোলিয়াম যেটা, সেটা একদম কালো হয় দেখতে, ঠিক আছে? পেট্রোলিয়াম থেকেই অন্যান্য যে বায়ো প্রোডাক্ট সেগুলো আসে। পেট্রোলিয়াম থেকে পেট্রোল আসে, ডিজেল আসে, কেরোসিন আসে, ন্যাপথলিন আসে, তারপর পিচ, আলকাতরা যাই বলো না কেন, সব কিছুই পেট্রোলিয়ামের বাই প্রোডাক্ট। তো মূল প্রোডাক্ট, মূল র ম্যাটেরিয়ালস হচ্ছে পেট্রোলিয়াম, এবং সেটা দেখতে একদম কালো, ঠিক আছে? বা ক্রুড অয়েল যেটাকে বলে সেটাই। তো এই জন্য ব্ল্যাক গোল্ড হচ্ছে এখানে আনসার। এরপর 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সিএনজি ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ ড্যাশ, অর্থাৎ সিএনজি এর পুরো নাম কি সেটাই জানতে চেয়েছে। তো খুবই সহজ প্রশ্ন, তোমরা সবাই জানো। এখানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে? এক্সপ্লেনেশনটাও দেখে নাও, অন্য কোনো প্রশ্নের উত্তর হিসাবেও কাজে লাগতে পারে। এখানে কি বলা হচ্ছে, দ্য ফুল ফর্ম অফ সিএনজি ইজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি ইজ এ ফুয়েল দ্যাট ক্যান বি ইউজড ইন রিপ্লেসমেন্ট অফ ডিজেল, যেটা ডিজেলের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। পেট্রোল অ্যান্ড এলপিজি এই সমস্ত জ্বালানির পরিবর্তে সিএনজি ব্যবহার করা যায়। আর কি বলা হচ্ছে, দ্য বার্নিং অফ সিএনজি ক্রিয়েট লেস টক্সিক গ্যাস, মানে অন্যান্য যে এলপিজির তুলনায় সিএনজি যদি ব্যবহার করা হয় তাহলে যে টক্সিক গ্যাস বা বিষাক্ত গ্যাসটা কম মানে প্রডিউস হবে। এই জন্য সিএনজি ব্যবহার করাটা পরিবেশের জন্য ভালো হয় এলপিজি তুলনায়। তারপর 13 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল ফুয়েল, বা কারখানাতে কোনটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? কোল গ্যাস, নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অল অফ দিস। তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে, অপশানগুলো দেখেই যদি যে বোঝে তার কাছে হাস্যকর মনে হবে। এখানে দেখো, নাইট্রোজেন গ্যাস নিজে থেকে জ্বলে না, কার্বন ডাইঅক্সাইডও জ্বলে না, শুধুমাত্র কোল গ্যাসটাই জ্বলে। তাহলে কোল গ্যাস আনসার এখানে দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখানে এক্সপ্লেনেশনটা তবুও দেখার দরকার আছে। কি বলা হচ্ছে যে কোল গ্যাস ইজ প্রডিউস ডিউরিং কোল প্রসেসিং, যখন কোলকে প্রসেস করা হয়, কয়লাকে যখন প্রসেস করা হয় তখন কোল গ্যাসটা প্রডিউস হয় টু অবটেন কোক, অর্থাৎ কোল থেকে যখন কোক তৈরি করা হয় তখন কোল গ্যাসটা আসে। ইট ইজ ইউজড অ্যাজ ফুয়েল ইন ইন্ডাস্ট্রি, তো এই গ্যাসটা আবার ইন্ডাস্ট্রি বা কারখানাতে ফুয়েল হিসাবে ব্যবহার করা হয়। অ্যান্ড দেয়ারফোর ইজ রিফার টু অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল ফুয়েল, এই জন্য এটাকে ইন্ডাস্ট্রিয়াল ফুয়েল হিসাবে বিবেচনা করা হয়, ঠিক আছে? তো কোল গ্যাসটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল ফুয়েল। 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে লুব্রিকেশন ইজ নেসেসারি টু প্রোটেক্ট ওয়ার অ্যান্ড টেয়ার, মানে ক্ষয় হয়ে যাওয়া আর কি, কজ ডিউ টু, বা এই নিচের কোন ফোর্সের কারণে ক্ষয় হয়ে যাওয়ার কারণে লুব্রিকেশন করা হয়? তো এখানে কি বলা হচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, ম্যাগনেটিক ফোর্স। তো খুবই সহজ প্রশ্ন এটা, অপশান সি হবে এখানে আনসার, ফ্রিকশনাল ফোর্সের জন্য। ফ্রিকশনাল ফোর্সটা যাতে কম হয় বা ক্ষয় যাতে কম হয় তার জন্য লুব্রিকেশন করা হয়। তো এখানে এক্সপ্লেনেশনটা দেখা যাক কি বলা হচ্ছে। তো এক্সপ্লেনেশনে যেটা বলা হচ্ছে যে লুব্রিকেশন ইজ নেসেসারি টু প্রোটেক্ট ওয়ার অ্যান্ড টিয়ার কজ ডিউ টু ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে? এখানে আনসারটা পাচ্ছ। এছাড়াও এখানে কি বলা হচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক
গ্র্যাভিটেশনাল অ্যান্ড ম্যাগনেটিক ফোর্স ডু নট কজ ওয়ার অ্যান্ড টিয়ার। মানে এই সমস্ত ফোর্সের কারণে কোনো ক্ষয় হয় না, ঠিক আছে। এই জন্য এখানে শুধুমাত্র ফ্রিকশনাল ফোর্সটাই হচ্ছে আনসার, অপশান সি যেটা আছে। 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইন সলিড লুব্রিকেন্ট দ্য ড্যাশ উইল বি লো। অপশান এ আছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ক্যালোরিফিক ভ্যালু, স্টেবিলিটি, ক্লিনলিনেস। তো সলিড লুব্রিকেন্টের ক্ষেত্রে কোনটা কম হবে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বা ঘর্ষণ কম হবে। তো এটা এক্সপ্লেনেশনটা একটু দেখি কি বলা হচ্ছে এখানে, যে দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন উইল বি লো ফর দ্য সলিড লুব্রিকেন্ট অ্যান্ড ইট ইজ অন অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ সলিড লুব্রিকেন্ট। হ্যাঁ, সলিড লুব্রিকেন্ট মানে যেটা সলিড, যেমন গ্রাফাইট একটা সলিড লুব্রিকেন্ট। তো এটা হচ্ছে এর একটা অন্যতম ডিসঅ্যাডভান্টেজ যে এর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা খুব কম হয়, ঠিক আছে। এছাড়া এখানে কি বলা হচ্ছে দে আর স্টেবল অ্যাট হাই টেম্পারেচার। এটা এর সুবিধা যে এটা হাই টেম্পারেচারে এটা স্টেবল থাকবে। ক্লিনলিনেস অফ দ্য সলিড লুব্রিকেন্ট অলসো হাই, এর ক্লিনলিনেসটাও অনেক হাই, মানে খুব একটা নোংরা হয় না আর কি। তো এই জন্য অপশান এ হয়ে যাচ্ছে এখানে রাইট আনসার। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তারপর 16 নম্বর প্রশ্ন হচ্ছে চিফ ইনগ্রিডিয়েন্ট অফ ন্যাচারাল গ্যাস। খুবই সহজ একটা প্রশ্ন, অর্থাৎ ন্যাচারাল গ্যাস যেটা আছে তার মূল উপাদান কি। তো এখানে অপশান তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিটিলিন, ইথিলিন, ইথেন আর মিথেন। তো এটা কি অ্যান্সার হবে তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও, এটা আজকে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই পারবে। আর আজকে এই চ্যাপ্টার থেকে যত এমসিকিউ মোটামুটি কমপ্লিট হয়ে গেল, এই কটার মধ্যে আশা করি এই চ্যাপ্টারের এমসিকিউ তোমরা কমন পেয়ে যাবে। আর এর পরবর্তী পার্টে এর পরবর্তী যে 2 মার্ক বা 3 মার্কের কোশ্চেন আছে সেগুলো আলোচনা করব। তো এই জন্য চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভিডিও ভালো না লাগলে অবশ্যই কমেন্টে জানাবে কেন ভালো লাগছে না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই।